ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 2025 দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে মডেল স্কুলগুলো ইতিপূর্বে আমি শুরু করেছি, আজকের আমি তোমাদের 12 নম্বর মডেল স্কুলগুলো 12 নম্বর মডেল স্কুল আমি সম্পূর্ণ আলোচনা করব। দেখো, আজকের তোমাদের এই 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে, বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে কী নদী বলতো? বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে আমাদের হচ্ছে দ্বারকেশ্বর নদী। কী নদী? দ্বারকেশ্বর নদী না নদ, দ্বারকেশ্বর নদ। কেননা দ্বারকেশ্বর শব্দটি হলো পুংলিঙ্গ বাচক শব্দ, পুংলিঙ্গ বাচক শব্দ, সুতরাং এখানে নদ হয়েছে। কেমন? নদ। দ্বারকেশ্বর কিন্তু নদী নয়, দ্বারকেশ্বর হচ্ছে পুংলিঙ্গ বাচক শব্দের কারণে নদ হয়েছে। তাহলে এখানে উত্তর হবে কি? দ্বারকেশ্বর। দ্বারকেশ্বর। পরের প্রশ্ন হচ্ছে, দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। গঙ্গা একটি নিত্যবহ নদী নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। কেননা গঙ্গা হচ্ছে নিত্যবহ নদী, কেননা গঙ্গার জল বরফগোলা বা ঝর্ণার জল দ্বারা পুষ্ট, সেই কারণে গঙ্গা একটি নিত্যবহ নদী। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হলো ইংরেজরা বাংলাকে ভাগ করার যে প্রচেষ্টা করেছিল 1905 সালে, সেই ঘটনাকে আমরা বঙ্গভঙ্গ বলে জানি। দেখো, আমি আরও ডিটেলসে একটু তোমাদের জানাই। দেখো, বঙ্গভঙ্গ কী? দেখো, বঙ্গভঙ্গ 1905 সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করেন, এই ঘটনাকে আমরা বঙ্গভঙ্গ বলে জানি। তাহলে এর ইতিহাসের প্রেক্ষাপটটা একটু জেনে রাখো। এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বয়কট ও স্বদেশী আন্দোলন হয়। বয়কটের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ বিদেশি জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশী পণ্য গ্রহণ করা শুরু করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরোধিতা করে গান গেয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এছাড়া তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব শুরু করেন। সব মিলিয়ে মানুষের আন্দোলনের ফলে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আন্দোলন উদ্দেশ্য ব্যর্থ হয়। চলো, পরের প্রশ্ন কী বলছে, যে রায়গঞ্জ কোন জেলায় অবস্থিত? আমরা জানি রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুর। রায়গঞ্জ কিন্তু উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, জলপাইগুড়ি, বহরমপুর আর ইংলিশ বাজার, এই তিনটি বিশিষ্ট শহরের সম্পর্কে বা বিশিষ্টতা আমি তোমাদের বলছি। দেখো, প্রথমে হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা জলপাইগুড়িতে অবস্থিত। দেখো, তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর। এর বিশেষ বৈশিষ্ট্য কী হলো? জলপাইগুড়ির বিশেষ বৈশিষ্ট্য কী হলো? তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর। জেলা হাসপাতাল আছে, ফার্মেসি কলেজ আছে, আর সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা, দেখো, বহরমপুর হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদীর তীরে বহরমপুর অবস্থিত, যেটা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। বহরমপুর মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। আর এছাড়াও রেশম শিল্প, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত এই বহরমপুর অঞ্চলটি। এরপর দেখো ইংলিশ বাজার মালদা জেলায় অবস্থিত। তো এর বিশেষ বৈশিষ্ট্য কী হচ্ছে? মহানন্দা নদীর তীরে অবস্থিত আমের শহর। ইংলিশ বাজারকে আমের শহর বলা হয় ইংলিশ বাজারকে। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ এবং হাসপাতাল, পলিটেকনিক কলেজ ইত্যাদি রয়েছে এই ইংলিশ বাজার বা মালদা জেলার এই ইংলিশ বাজার অঞ্চলে বা শহরে। পরের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়েছিল? রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। কেমন? পরবর্তী, কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মাটি। মাটি হচ্ছে কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে ফসল মানচিত্র, প্রশ্ন দেখো, ফসল মানচিত্র কী? দেখো, ফসল মানচিত্র হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট জমি বা অঞ্চলের বিভিন্ন ধরনের যে ফল বা সবজির চাষ করা হয় বা ফসলের চাষ করা হয়, তার একটা মানচিত্র যদি অঙ্কন করি, দেখব সেই মানচিত্রে কোথায় কী ধরনের চাষ করা হচ্ছে, সেই মানচিত্রকে আমরা কী বলবো? ফসল মানচিত্র। দেখো, আমি লিখেছি, একটি নির্দিষ্ট অঞ্চলে বা জমিতে কত রকমের সবজি বা ফসলের চাষ হয়, সেই ফসল বা সবজি চাষের একটি মানচিত্র অঙ্কন প্রণালীকে ফসল মানচিত্র বলে। কেমন? আর এই ছবিটা তোমাদের রয়েছে টেক্সট বইয়ের 107 নম্বর পৃষ্ঠায়। টেক্সট বইয়ের 107 নম্বর পৃষ্ঠায় তার ছবিটা, ফসল মানচিত্রের ছবি কেমন হবে সেই ছবিটা রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 107 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ সীমা বরাবর কাঁকুড়িয়া লালমাটি অঞ্চল দেখা যায়। কী বলা হচ্ছে? ড্যাশ অঞ্চল বরাবর কাঁকুড়িয়া লালমাটি অঞ্চল রয়েছে। দেখো, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা অঞ্চল বরাবর কী হচ্ছে? পশ্চিমবঙ্গের
দেখো ড্যাশ সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। উত্তরটা হবে তোমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম সীমানা। দক্ষিণবঙ্গের উত্তরটা হবে দক্ষিণবঙ্গের পশ্চিম সীমানা। পশ্চিম পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। চলো এর পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, বারুইপুর কী জন্য বিখ্যাত? বারুইপুর কিন্তু পেয়ারার জন্য বিখ্যাত। পেয়ারার জন্য বারুইপুর বিখ্যাত। পেয়ারার জন্য বারুইপুর বিখ্যাত। এছাড়াও তরমুজ আছে, পান আছে, এগুলো কিন্তু বারুইপুরে খুবই বিখ্যাত। পরের প্রশ্ন হচ্ছে একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। যদি এখানে মাছ বলে নেই, কিন্তু এখানে প্রাণী, লুপ্তপ্রায় প্রাণী যদি বলা হয় তোমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন। আর যদি এখানে লুপ্তপ্রায় মাছ হবে তোমরা ন্যাতোস বলতে পারো, মোরলা, খেরোস, এগুলো ইত্যাদি মাছগুলো তোমরা লুপ্তপ্রায় প্রাণীর অন্তর্গত করতে পারো। কি হলো, একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম হবে, যদি প্রাণী বলে সেক্ষেত্রে তোমরা লিখবে কি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আর এছাড়া মাছ যদি হয় তোমরা অবশ্যই দিও ন্যাদোস, মৌরলা ইত্যাদি। ন্যাদোস, মৌরলা ইত্যাদি মাছ কিন্তু তোমাদের লুপ্তপ্রায় প্রাণী এই মাছ। বেশ, প্রশ্ন দেখো বিরসা মুন্ডা কী জন্য বিখ্যাত? দেখো বিরসা মুন্ডা বিখ্যাত ছিলেন, বিরসা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক এবং মুন্ডাদের নেতা। তিনি ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের অন্যায় এর প্রতিবাদ করে লড়াই করেছিলেন। তাই দেশের মানুষ তার কথা মনে রেখেছে। ইংরেজরা অন্যায়ভাবে চাষের জমি কেড়ে নিয়েছিল, জঙ্গল কেটে ফেলেছিল, ফলে বনভূমিতে বসবাসকারী এবং বনভূমির উপর নির্ভর করে বেঁচে থাকা আদিবাসী মানুষদের বসবাসের জায়গা নষ্ট করে হয়ে যাচ্ছিল। তাই আদিবাসী মানুষদের প্রতিনিধি হিসেবে বীর মুন্ডা ও তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কেমন? বেশ, এর সঙ্গে আর একটা প্রশ্ন আছে দেবো সঙ্গে না, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিতুমির কী জন্য বিখ্যাত? তিনি বিখ্যাত ছিলেন, দেখো তিতুমির বিখ্যাত ছিল যে ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দিয়েছিল, ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে। কেমন? পরের প্রশ্ন চলো, প্রদত্ত শহরগুলি কোন জেলায় অন্তর্গত? দেখো প্রদত্ত শহরগুলি কোন কোন জেলায় অন্তর্গত যদি দেখি আমরা, দেখো প্রথমে হচ্ছে যে নবদ্বীপ কিন্তু নদিয়া জেলায় অবস্থিত। নবদ্বীপ হচ্ছে তোমার নদিয়া জেলায়। আর ডানকুনি হচ্ছে হুগলি আর আরামবাগও হুগলি। এই দুটি শহর কিন্তু হুগলিতে অবস্থিত। হুগলি জেলায় অবস্থিত। কী হলো, নবদ্বীপ নদিয়া জেলায় আর ডানকুনি আর আরামবাগ হুগলি জেলায় অবস্থিত। পরবর্তী দেখো মালভূমি ও সমভূমির পার্থক্য লেখো। যদি আমরা মালভূমি সমভূমির পার্থক্য দেখি, দেখো মালভূমি ও সমভূমির পার্থক্য, 1 নম্বরে দেবে সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত খাড়া ঢাল ও সমতল উপরিপৃষ্ঠ বিশিষ্ট ভূমিরূপগুলিকে মালভূমি বলে। আর এদিকে হচ্ছে সমভূমি, দেখো সমতল মৃদু ঢালযুক্ত ঢেউ খেলানো যে সব ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় অবস্থিত তাকে সমভূমি বলে। বলে। বেশ, 2 নম্বর দেখো 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। আর এটা হচ্ছে মালভূমি 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়, আর সমভূমি 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয়। তারপরে দেখো 3 নম্বর হচ্ছে পৃথিবীর অন্তর্জাত শক্তি বা লাভা দ্বারা গঠিত হয় মালভূমি অঞ্চল। আর সমভূমি অঞ্চল তৈরি হয় বহির্জাত শক্তি ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। কেমন? বহির্জাত শক্তি সৃষ্টির ফলে ক্ষয় হয়। বেশ, ক্ষয় দ্বারা সৃষ্টি হয় তোমাদের সমভূমি। পাথুরে ও কাঁকুড়ে মাটি হওয়ার কৃষি কাজে অনুপযুক্ত মাটি, অর্থাৎ মালভূমির অঞ্চলের মাটি হলো পাথুরে কাঁকুড়ে মাটি, সুতরাং এই মাটি চাষের কাজে অনুপযুক্ত মাটি। আর সমভূমির মাটি উর্বর পলি দ্বারা গঠিত, তাই কৃষিকাজের ক্ষেত্রে আদর্শ মাটি এই সমভূমির মাটি। এই গেল তোমাদের মালভূমি ও সমভূমির পার্থক্য। পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দেখো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সমভূমির সম্পর্কে যা জানা লেখো একই প্রশ্ন। দেখো রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য সমভূমি অঞ্চল। এর পয়েন্টে যদি অবস্থান দাও, অবস্থানে কী লিখবে তোমরা? বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম অংশ, পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ অংশ জুড়ে এই সমভূমি অঞ্চল অবস্থিত। ভূপ্রকৃতি, প্রায় পুরো জমিটাই সমতল হলেও উত্তর ও পশ্চিম ধার বরাবর জমি উঁচু হয়ে গেছে। আর
3 নম্বর হচ্ছে মাটির ধরন। বেশিরভাগই দোআঁশ আর কিছু কিছু জায়গায় এঁটেল মাটি দেখা যায়। নদ-নদী, এই অঞ্চলের প্রধান নদ-নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, অজয়, ময়ূরাক্ষী ইত্যাদি। আর গাছপালা যদি বলা হয়, দেখো গাছপালা এই অঞ্চলের রাঢ় অঞ্চলের গাছপালা দেখো বন দপ্তরের লাগানো শাল, শিশু, সেগুন ইত্যাদি গাছ এই জঙ্গলে দেখতে পাওয়া যায়। কেমন? আর এর সঙ্গে তোমরা জেনে রাখো রাঢ় অঞ্চলের নদ-নদীগুলো সম্পর্কে জানো। দেখো রাঢ় অঞ্চলের প্রধান নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, এগুলো হচ্ছে রাঢ় অঞ্চলের প্রধান নদী। আর এদের বৈশিষ্ট্য দেখো, ঝাড়খণ্ড থেকে আসা দামোদর ও হাওড়া জেলার মধ্য দিয়ে দক্ষিণে গিয়ে দক্ষিণে গিয়ে দক্ষিণে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশেছে। হুগলিতে দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। দুটো হচ্ছে বাঁকুড়ার পশ্চিম দিক থেকে আসা দ্বারকেশ্বর নদী এই নদীর দক্ষিণে বয়ে চলা শিলাবতীর সঙ্গে ঘাটালের কাছে মিশেছে। এই দুটি নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ। কেমন? 2 নম্বর হচ্ছে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি। এটি হুগলি নদীতে মিশেছে। চলো এর পরের প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো। ভারতবর্ষের দুজন ব্যক্তি হচ্ছে, তাদেরকে আমরা বলতে পারবো দুজন স্মরণীয় ব্যক্তি ছিলেন কে, আমাদের নেতাজি হতে পারে, ভগৎ সিং হতে পারে, ক্ষুদিরাম বসু হতে পারে। এরা কিন্তু আমাদের দেশের মহান বিপ্লবী এবং স্মরণীয় ব্যক্তি। তাহলে আমরা যদি জানি যে প্রথমে নতুন কিছু শিখি, ক্ষুদিরাম বসু সম্পর্কে জানি আমরা। দেখো ক্ষুদিরাম বসু সম্পর্কে যদি বলি, এক্ষেত্রে দেখো যে তার প্রথমে জন্ম ছিলেন তিনি ক্ষুদিরাম বসুর 1889 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর মেদিনীপুরের হাবিবপুরে জন্মগ্রহণ করেন। এর খ্যাতি ছিল কি না, ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার একজন বিখ্যাত বিপ্লবী। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন খুব অত্যাচারী। তিনি বাংলার বিপ্লবীদের ভয়ে মুজফ্ফরপুরে যান। তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও তার সঙ্গী প্রফুল্ল চাকির উপর দায়িত্ব ন্যস্ত হয়। আর এই দুজন হচ্ছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে যান। তারা 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল রাতের অন্ধকারে কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি গাড়িতে বোমা ছোড়েন। কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, গাড়িতে ছিলেন হাইকোর্টের ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। তারা দুজনেই মারা যান। তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সেখান থেকে পালিয়ে যান। পরের দিন ক্ষুদিরাম বসু ওয়াইনি স্টেশনের পুলিশের হাতে ধরা পড়ে যান। বিচারে তার ফাঁসির আদেশ হয়। আর তার মৃত্যু হয়েছিল 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট। মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। কোথায় হয়েছিল? মুজফ্ফরপুরের কোর্টে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। সেই সঙ্গে আরেকজন যদি মহান ব্যক্তির নাম সম্পর্কে জানা যায়, তাহলে দেখো তিনি হচ্ছেন ভগৎ সিং। দেখো তিনি স্মরণীয় কেন? দেখো তার জন্ম হয়েছিল ভগৎ সিং 1907 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর পাঞ্জাবের লয়ালপুরের বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি কী ছিল? ভগৎ সিং ছিলেন ভারতের একজন বিখ্যাত বিপ্লবী। তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন দলের সদস্য ছিলেন। তিনি নওজোয়ান ভারত সভা নামে একটি বিপ্লবী দল গঠন করেন। 1929 খ্রিস্টাব্দে তিনি ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করে পুলিশের হাতে ধরা দেন। বিচারে ভগৎ সিংয়ের ফাঁসির আদেশ দেওয়া হয়। আর মৃত্যু হয়েছিল 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভগৎ সিংয়ের ফাঁসি হয়। এর পরের প্রশ্ন আছে, দেখো একটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও। চলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনাটা দেখে নিই আমরা। দেখো পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 জেলার দক্ষিণে অংশে উপকূলবর্তী অঞ্চলে যে বনভূমি রয়েছে তার নাম সুন্দরবন। সুন্দরবনের মাটি নোনা। এখানে মাতলা, সপ্তমুখী, রায়মঙ্গল, জামিরা ইত্যাদি বহু নদী প্রবাহিত হয়েছে। সুন্দরবনের সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছ জন্মায়। এই অরণ্যের একটি বিখ্যাত প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার আদিবাসীদের জীবিকা হলো মিন ধরা, মাছ ধরা, বন থেকে মধু ও কাঠ জোগাড় করা ইত্যাদি। কেমন? চলো এর পরের প্রশ্ন বলতে আর নেই। আর এর সঙ্গে এই গেল তোমাদের 12 নম্বর মডেল স্কুল। আমাদের পরিবেশের প্রশ্নবিচিত্রার 12 নম্বর মডেল স্কুলটা আজকের আমি এখানে শেষ করছি। আর এর পরে আমি নিয়ে আসবো তোমাদের জন্য 13 নম্বর মডেল স্কুলটা, এর সম্পূর্ণ আলোচনা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ভিডিওতে।